দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। হামের প্রকোপে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভোগান্তি বাড়ছে। প্রতি ঘন্টায় বাড়ছে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। ওয়ার্ডে জায়গা না হওয়ায় এখন বারান্দা ও মেঝেতে বিছানা পেতেই চিকিৎসা চলছে। হাসপাতালটিতে আইসোলেশন ওয়ার্ডে ১০০টি আসন আছে। সে অনুযায়ী হামের রোগী ভর্তি শতাধিক, আর যাদের বেশিরভাগই শিশু। ছোট ছোট সন্তানদের সামলাতে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে ডাক্তার, নার্স সহ পর্যাপ্ত জনবল বাড়ানো প্রয়োজন। রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা হামের ভ্যাকসিন পাবে। এজন্য দেশ জুড়ে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। টোটাল অ্যাডমিশন গতকালকে ছিল 10 জন, তার মধ্যে সাসপেক্টেড মিজলস অ্যাডমিশন ছিল 5 জন। এই পর্যন্ত ডিসচার্জ নিয়ে সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে 564 জন। উপজেলা পর্যায়ে সক্ষমতা তৈরি হয়েছে। সো সেই হিসেবে এখন হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে জনসচেতনতা। ঢাকা এবং ঢাকার বাইরে হাসপাতালগুলোর কি অবস্থা সেগুলো জানবো সহকর্মীদের কাছে। আমরা শুরুতেই যাচ্ছি এম এ আজিজের কাছে। তিনি আছেন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। আজিজ, শয্যা সংখ্যা তুলনায় তো রোগীর সংখ্যা অনেক বেশি। পরিস্থিতি কিভাবে মোকাবেলা করছে হাসপাতাল কর্তৃপক্ষ? ধন্যবাদ বৃষ্টি। পরিস্থিতি আসলে এখানে বেশ জটিল। আমি আপনাকে একটি দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাই। এই হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক যখন ব্রিফ করছিলেন কিছুক্ষণ আগে, সেই সময়ে একটি বাচ্চা মারা গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই বাচ্চাটির নাম আবদুল্লাহ, পটুয়াখালী থেকে এইখানে ঈদের দুদিন পর এই সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছিল হামে আক্রান্ত হয়ে। সেই শিশুটি ঠিক দুপুর 12টার দিকে এই হাসপাতালে মারা যায়। তার সেই বাচ্চাটির বডি এখন এই হাসপাতালের মেঝেতে নিচতলা রাখা হয়েছে এবং তার স্বজনরা এখানে আহাজারি করছেন আমরা দেখতে পাচ্ছি। গগনবিদারী আহাজারি যেটিকে বলে, এবং বেশ ভারাক্রান্ত একটি পরিবেশ এখানে তৈরি হয়েছে। এবং বাচ্চার বাবা, মা এবং বাচ্চার নানি এখানে আছেন, তারা বেশ বিমর্ষ হয়ে পড়েছেন। বাচ্চার মা এখানে ফুল মেঝেতে গড়াগড়ি করছেন। এর আগে এই হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার তানজিনা জাহান তিনি ব্রিফ করছিলেন। তিনি জানাচ্ছিলেন যে এই হাসপাতালে হামের রোগীদের জন্য মাত্র 10টি বেড বরাদ্দ। সেখানে এখন এই হাসপাতালে রোগী বরাদ্দ আছে 80-র উপরে। তার মানে কি পরিমাণ দুঃসহ অবস্থা আপনি বুঝতে পারছেন। এই হাসপাতালে রোগীদের সেবা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে রোগীদের, এবং তারা বলছেন যে এই হাসপাতালের জনবল বাড়ানোর ক্ষেত্রে তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন এবং সরকার সেটি বিবেচনা করবেন বলেও তারা বিশ্বাস করেন। এছাড়া ডাক্তার তানজিনা জাহান যেটি আমাদেরকে জানিয়েছিলেন যে গত জানুয়ারির পর থেকে এই হাসপাতালে 674 জন হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন এবং তার মধ্যে 27 জন শিশু মারা গেছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 564 জন। তো সব মিলিয়ে এই হাসপাতালের পরিবেশ যদি আমি আপনাকে বলি, হামের রোগীদের জন্য এই হাসপাতালটি এখন বেশ রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এখানে বহিরাগত যারা আসছেন বা বাইরের লোকজন, দর্শনার্থী যারা আসছেন, তাদের জন্য এখানে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। এবং শিশুদের সুস্থ করার ক্ষেত্রে হাসপাতালের চিকিৎসকরা যথাসাধ্য ভূমিকা পালন করছেন বলে দাবি করেছেন এই হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। বৃষ্টি, দেখছিলাম আমরা এই হাসপাতালের চিত্র। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি আজিজকে। আমরা এবার ঢাকার বাইরে যাব। রাজশাহীতে সহকর্মী তারেক মাহমুদ অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। আপনি এখন কোন হাসপাতালের সামনে আছেন তারেক, জানাবেন। মাত্রই ঢাকার একটি হাসপাতালে ছিলাম, মহাখালীতে। হামের প্রাদুর্ভাব বাড়ছে, শিশু মৃত্যুর সংখ্যাও সাথে পাল্লা দিয়ে বাড়ছে। সেই হিসেবে রাজশাহীতে মেডিকেলে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং এই পরিস্থিতি মোকাবেলায় কি কি ব্যবস্থা গ্রহণ করছে হাসপাতাল কর্তৃপক্ষ? বৃষ্টি, আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে এবং আজকে নতুন করে গত 24 ঘন্টায় 20 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে এবং এই বেলা 12:30টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনের মতো আমরা যে আপডেট সেটি পেয়ে থাকি। আজকে আমি যেমনটি এখন পর্যন্ত হাতে পেয়েছি যে আজকে সাসপেক্টেড যে হামের রোগীর যে ভর্তির সংখ্যা সেটা 132 জন এবং গত 24 ঘন্টায় হামে কিন্তু এই সাসপেক্টেড এক শিশুর মৃত্যু হয়েছে এবং 24 ঘন্টায় মোট 4 জন রোগী ছাড়পত্র নিয়ে কিন্তু বাসায় গিয়েছে। এবং এই
তিন সদস্যর যে একটি দল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তারা সার্বিক বিষয় নিয়ে কিন্তু কাজ করছেন। ঢাকা থেকে তারা এসেছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ একটি আইসোলেশন ওয়ার্ড সেটি করা হয়েছে। সেখানে কিন্তু হামের যে উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছেন তাদের চিকিৎসা চলছে এবং 30 নম্বর ওয়ার্ডটিতে সেখানে 40টি বেড রয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 10 নম্বর ওয়ার্ড 24 নম্বর ওয়ার্ডে এই হামের যে রোগীগুলো রয়েছে এবং অন্যান্য যে নানাবিধি যে রোগগুলো রয়েছে নিউমোনিয়া থেকে শুরু করে বাচ্চারা কিন্তু সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে বড় যে সংকটটি সেটি হচ্ছে যে আইসিইউয়ের যে সমস্যাটি এর আগেও আমরা গত কয়েকদিন থেকে আসলে জানাচ্ছিলাম। সেটি নিরসনেও কিন্তু সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার যে পরিকল্পনা সেটাও কিন্তু গ্রহণের যে বিষয় সেটা আমাদেরকে জানানো হয়েছে এবং এখন পর্যন্ত মোট 60টি ভেন্টিলেটর মেশিন সেটিও কিন্তু ঢাকা থেকে দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং একটু আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি মুখপাত্র ছিলেন ডক্টর শঙ্করকে বিশ্বাস তিনি আজকের সার্বিক বিষয় জানাচ্ছিলেন এবং তারা বলছেন যে হামের কোনো উপসর্গ দেখা দিলেই আসলে অভিভাবকদের তারা জানাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং রাজশাহী মেডিকেল কলেজে এসে সেই শিশুকে দেখাতে হবে অথবা যদি অবস্থা গুরুতর হয় তাহলে ভর্তি করতে হবে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে নতুন করে ভর্তি শিশুদের অধিকাংশ রাজশাহী বিভাগের এবং এই হামের প্রাদুর্ভাব কিন্তু কমাতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ নানা কর্মসূচি কিন্তু গ্রহণ করেছে রাজশাহী বিভাগীয় যে স্বাস্থ্য পরিচালক রয়েছে তাদের পক্ষ থেকে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে চিকিৎসকরা যেমনটি বলছেন যে শিশুর হামজনিত উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি শিশুকে বুকের দুধ এবং অন্যান্য পুষ্টিকর খাবার দিতে হবে, সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগীগুলো এখন পর্যন্ত রয়েছে তার মধ্যে আমি যতটুকু জানতে পেরেছি যে রাজশাহী বিভাগের যে চাঁপাইনবাবগঞ্জ জেলা, পাবনা জেলা এবং নাটোর থেকে আসা এই সব থেকে এই 3 জেলার রোগী কিন্তু সব থেকে বেশি এবং এখন পর্যন্ত বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তারা যেমনটি বলছেন যে বিগত সময়ে ইপিআই যে কর্মসূচিতে অনেকটা টিকাদানের যে ঘাটতি সেটি ছিল তারা তেমনটি বলছিলেন এবং কিছুটা বিঘ্নও কিন্তু ঘটেছে। এবারে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজে আজকে মোট এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড সহ যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে 132 জন রোগী ভর্তি রয়েছেন এবং নতুন করে গত 24 ঘন্টায় মোট 22 জন রোগী ভর্তি হয়েছেন। বৃষ্টি শুনছিলাম, বেশ বিস্তারিত তথ্য আপনি জানাচ্ছিলেন, ধন্যবাদ তারেক। ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা ভ্যাকসিন দিয়ে আগামী রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে শেরেবাংলা নকশিশু হাসপাতালে গিয়ে তিনি কথা জানান। হাম নিয়ে কোনো পূর্ব প্রস্তুতি ছিল না উল্লেখ করে মন্ত্রী বলেন, হাম হঠাৎ বজ্রপাতের মতো এসে জাতির উপর পড়েছে। জানান, হামে আক্রান্ত এতগুলো শিশু মৃত্যুর ঘটনায় তিনি মর্মাহত। হামের টিকা সংগ্রহের প্রস্তুতি চলছে, তবে ভ্যাকসিন হাতে পেতে 1 মাস সময় লাগবে। এ সময় তিনি বলেন, পোর্টারদের বেতন, সহকারী স্বাস্থ্যকর্মীদের দাবির বিষয়ে দ্রুততম সময়ে বসে সমাধান করা হবে। এমন হঠাৎ করে বজ্রপাতের মতন এসে পড়েছে আমাদের উপর, যেটার কোনো রকম প্রস্তুতি আমাদের কাছে ছিল না। আগামী রবিবার থেকে আমরা ভ্যাকসিনটা দেওয়া উদ্বোধন করবো এবং সারা দেশব্যাপী শুরু করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সরকারের নানা পদক্ষেপের পরও জ্বালানি তেলের সংকট কাটছে না। পেট্রোল পাম্পগুলোতে না থাকলে খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে তেল। সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পেই তেল মিলছে না, কোথাও পাম্প বন্ধ, কোথাও সীমিত পরিমাণে বিক্রি চলছে এবং তেল পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর অনেকেই খালি হাতে ফিরছেন। সরবরাহে অস্বাভাবিকতা আর ভোক্তাদের অনিশ্চয়তা মিলিয়ে অঘোষিত সংকট তৈরি হয়েছে। চালকদের অভিযোগ, যথাযথ তদারকির অভাবে খোলা বাজারে এখনও তেল বিক্রি হচ্ছে। এদিকে ফুয়েল কার্ড বা বৈধ কাগজপত্র ছাড়া অনেক চালককে তেল দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ।
আমরা তেলের সরবরাহ পরিস্থিতি একটু ঢাকার বাইরে কেমন সেটি জানবার চেষ্টা করব। নোয়াখালীতে যাচ্ছি, সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ অপেক্ষা করছেন। আমরা রাজধানীর চিত্র দেখছিলাম সবুজ, বেশিরভাগ পাম্পেই আসলে জ্বালানির সংকট। সেক্ষেত্রে নোয়াখালীতে কি অবস্থা? পাম্প থেকে গ্রাহকরা চাহিদা মতো জ্বালানি তেল পাচ্ছেন কিনা? বৃষ্টির নোয়াখালীতে দীর্ঘদিন থেকে তেলের যে সংকট সেটি আসলে এখনো রয়েছে। আসলে তুলনামূলক ডিজেলে কিছুটা সরবরাহ থাকলেও সবচেয়ে বেশি সংকটটা রয়েছে অকটেনে। আর আমি নোয়াখালীতে আসলে সকাল থেকে নোয়াখালীর যে বড় বড় শহর মাইজদি, চৌমুহনী বা চৌরাস্তা অনেকগুলো ফিলিং স্টেশনে ঘুরে দেখেছি। আসলে সেখানে অনেক জায়গায় লিখে রয়েছে যে অকটেন নেই, আবার অনেক জায়গায় আমি দেখেছি যে সম্পূর্ণভাবে অকটেন বিক্রি করা বন্ধ রয়েছে। অর্থাৎ আমি কথা বলেছি তারা যে বিশৃঙ্খলা বা দীর্ঘ সিরিয়াল বা লাইন বা গ্রাহকদের যে না পাওয়ার যে অসন্তুষ্টি সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে তারা এমনটি করেছেন। আর আমি যে এখন যেটিতে রয়েছি সেখানে আসলে আমি কথা বলেছি, এখানে যারা তেলের জন্য দীর্ঘ সিরিয়ালে রয়েছেন তারা বলছেন যে এখানে তারা শুনেছেন বিকেল 5টায় তেল দেওয়া হবে, সেই জন্য সকাল থেকে আসলে তারা এখানে সিরিয়ালে রয়েছেন। অর্থাৎ আপনি বুঝতে পারছেন তেলের জন্য কতটা সংকট, কত সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে এবং পর্যাপ্ত সব তেল পাচ্ছেন। আমি একজনের সাথে কথা বলি যে আপনি কখন থেকে সিরিয়াল আছে? আমি সকাল 8টা বাজে এখানে তেলের জন্য সিরিয়াল দিছি, কিন্তু এখনো ওনারা বলতেছে 5টা বাজে তেল দিবে, কিন্তু 5-7 লাখ কি পাবো কিনা তাও এখনো গ্যারান্টি নেই তেলের জন্য। কিন্তু আমরা যারা মার্কেটিং লাইনে কাজ করি সবারই সংকট। বৃষ্টি, আপনি শুনছেন যে আসলে তেলের কতটা সংকট। এছাড়া আপনি যারা ফিলিং স্টেশন রয়েছে তারা বলছেন যে আসলে তারা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছেন না, এবং তারা যেটি বলছেন যে আসলে পদ্মা অয়েলের যারা ডিলার রয়েছেন তারা কিছুটা পেলেও অন্যান্য মেঘনা বা যমুনার যারা ডিলার রয়েছেন তারা আসলে সেই পরিমাণ তেল পাচ্ছে না। তারা যেটি বলছেন যে আসলে তারা তেল আজ হয়তো কবে পাবেন, কতটুকু সেটা অনিশ্চিত। আমি যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে একজন যারা কর্তৃপক্ষ বলবো যে আপনারা আসলে কি পরিমাণ তেলের সংকট আপনারা আসলে অনুভব করছেন? আমরা তো প্রচন্ড পরিমাণ তেলের সংকট ভোগ করতেছি। আমরা আগামীকালকে কি তেল পাবো আমরা আজকে জানি না। যমুনা থেকে আমাদেরকে একটা লিস্ট দেওয়া হয়, ওই লিস্টে যদি আমাদের নাম থাকে তখন আমরা গাড়ি ফাটালে আমাদের তেল দেওয়া হয়, এবং তাও আমাদের চাহিদা মতো দেয় না। হয়তো 4,500 দেয়, আমরা 9,000 একটা গাড়ি ফাটালে আমাদেরকে 4,500 তেল দেওয়া হয়। এটা 3 ঘন্টা বিক্রি করলে আমাদের শেষ হয়ে যায়। বৃষ্টি, আপনি আসলে শুনলেন যে আর এখানে আসলে তেলের যারা ফিলিং স্টেশন একটি ক্ষোভের কথা বলেছেন, তারা বলছেন যে আসলে ট্যাগ অফিসার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেল সরবরাহের সময় থাকার কথা থাকলেও তারা থাকেন, কিন্তু তেল শেষ হওয়ার সময় যে বিশৃঙ্খলা, অর্থাৎ পাওয়াচ্ছেন না পাওয়ার যে সংখ্যা বেশি, যে গ্রাহকরা পাননি তারা যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বা ফিলিং স্টেশনের মালিক কর্তৃপক্ষ যে চড়া হন সেটি আসলে রোধ করার জন্য শেষ পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকেন না। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে, তবে আমরা আরেকটা জিনিস দেখেছি যে আসলে ফিলিং স্টেশন তেল না পাওয়া গেলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন গ্রামে বা বিভিন্ন বাজারে বিভিন্ন দোকানে আসলে তেল বিক্রি করা হচ্ছে বেশি দামে, অর্থাৎ যেখানে প্রায় 250-300 টাকা প্রতি লিটার অকটেন বিক্রি করা হচ্ছে, সেটি আমরা আসলে দেখেছি। তবে প্রশাসন আসলে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছেন বিভিন্ন ফিলিং স্টেশন, এবং তারা হাতিয়াতে আমরা দেখেছি যে সেখানে তেল জব্দ করা হয়েছে এবং বেশি দামে বিক্রি করার জন্য 2 জনকে আটকও করা হয়েছে। এবং প্রশাসন আসলে যেটি বলছে যে তারা আসলে নিশ্চিত করতে চান যে কোনোভাবে যে তেলের যে মজুদ এবং সরবরাহ যেন সঠিকভাবে হয় সেটি আসলে তারা নিশ্চিত করতে চাচ্ছেন। এবং তারা একটা জিনিস বলছেন যে বিশেষ করে ফিলিং স্টেশনগুলোতে যে মোটর সাইকেল বেশি বিশৃঙ্খলা করছে সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য যে তাদের বৈধ কাগজপত্র রয়েছে তাদেরকে আসলে তেল দেওয়া নিশ্চিত করবেন, এবং সবাই যেন সমানভাবে পায় সেটি নিশ্চিত করার জন্যই অনেকগুলো ব্যবস্থা নেবে নিশ্চয়ই। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য সবুজ। দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মুনির হোসেন চৌধুরী। তিনি বললেন, পেট্রোল, অকটেন ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, প্যানিক বাইং এবং অবৈধ মজুদ প্রবণতার কারণে বাজারে কিছুটা প্রভাব পড়েছে। অবৈধ মজুদ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে সরকার। এ সময় তিনি উল্লেখ করেন, 3 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত অভিযানে প্রায় 3,72,388 লিটার অবৈধ জ্বালানি উদ্ধার করা হয়েছে। বর্তমানে দেশে দৈনিক 1200 মেট্রিক টন পেট্রোল, 1400 মেট্রিক টন ডিজেলের চাহিদা থাকলেও সরবরাহে কোনো ঘাটতি নেই। বলেন, ইস্টার্ন রিফাইনারির জন্য অপরিশোধিত তেল নিয়ে নতুন জাহাজ আসছে, যা মজুদ ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে মার্কিন চিঠির জবাবের অপেক্ষায় আছে সরকার। পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি একদম পর্যাপ্ত মজুদ আছে এখানে, এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আমি আজকে সকালবেলাও মিটিং করেছি, মিটিং করে আমরা দেখেছি যে আমাদের যে বর্তমান মজুদ এবং আমাদের যে সকল শিপ ইনকামিং
প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব কমাতে শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর পরিকল্পনা করছে সরকার। আজ মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাদে মহানগর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে 3 দিন সশরীরে এবং 3 দিন অনলাইনে ক্লাস করার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে অনলাইনে পাঠদান চললেও শিক্ষকদের সশরীরে উপস্থিত থেকে ক্লাস নিতে হবে। তাছাড়া ব্যবহারিক ক্লাসগুলো সরাসরি অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবেলায় সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। করোনা মহামারীর সময় দেশে বিকল্প হিসেবে অনলাইনে পাঠদান কার্যক্রম চালু ছিল। জুলাই আন্দোলনের 13 হত্যা মামলা সহ বিভিন্ন ইস্যুতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম কথা বলছেন। আমরা সরাসরি যাচ্ছি। করেছেন বা ওই ল ফার্মকে জিজ্ঞেস করতে হবে যে তাকে কে এঙ্গেজ করেছে, কোন ক্ষমতা বলে তিনি এই চিঠি লিখেছেন। তা আমার কাছে ওভারঅল যেটা মনে হয়েছে যে ওই যে হাসানুল হক ইনু সাহেবের যেমন একটা নিউজ আইটেম করবার জন্য যেমন অ্যাপ্লিকেশন দিয়েছে, ঠিক আজকে যে চিঠির কথা আপনি বলছেন এইগুলো আসলে নিউজ আইটেম করার জন্য এগুলি করা বলে আমার কাছে মনে হচ্ছে। তবে এইগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। আমাদের কাছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বা অফিসিয়ালি আনঅফিসিয়ালি কোনোভাবেই আমাদের কাছে কিচ্ছু সুযোগ নাই। আমি তো এক কথাই বললাম যে একজন ফিউজিটিভের পক্ষে অন্য কেউ কথা বলতে পারেন না, তিনি নিজেও পারবেন না। এটা মিডিয়াতে বলেন, হ্যাঁ এটা যে ফর্মেই পাঠান না কেন, আর আমাদের এটা অনলাইন বা অফলাইন কোনোভাবে আমাদের কাছে আসে না। আমি ওই ফার্মের সাথে ব্যক্তিগতভাবে ইমেইলে কথা বলেছি, বলেছে যে তারা এরকম একটা চিঠি পাঠিয়েছে এবং সেখানে তারা যেটা মূল যে বক্তব্য ফাঁসির দণ্ড স্থগিত চাওয়া, এই যে অডাসিটি, এটা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার যে জুলাই হত্যাযোগ্য হয়েছে, তারা এইটাকে লন্ডনের ওই ল ফার্ম অস্বীকার করেছেন। এটা কি ওরা করতে পারেন কি নাকি ওরা অডাসিটি দেখিয়েছেন? এটা তো আমি প্রথমেই বললাম যে একজন পলাতক আসামির পক্ষে পৃথিবীর কোনো ল ফার্ম সেটা লিগেলি তারা এরকম লিখতে পারেন না, এবং সেটা অডাসিটি কিনা সেটা আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে এই জাতীয় কার্যক্রম শুধু বেআইনি নয়, এই জাতীয় কার্যক্রম আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রমকে মানে প্রশ্নবিদ্ধ করার এবং এটা কন্টেম্পচুয়াস। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। বিচার চলাকালে পলাতক থেকে আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। চিঠি পাঠানো আদালত অবমাননার শামিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। গণমাধ্যমকে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর। এর আগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রায় বাতিল চেয়ে ট্রাইব্যুনালের ইমেইলে চিঠি পাঠায় লন্ডন ভিত্তিক প্রখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিংসলি নেপোলি এলএলপি। আর এমন তথ্য ছড়িয়ে পড়লে প্রসিকিউশন জানায় তারা এমন কোনো চিঠি পায়নি। এদিন জুলাই আন্দোলনে 13 জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এদিন হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুনঃতদন্ত চেয়ে আবেদন জানিয়েছেন তার আইনজীবীরা। এগুলি খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে এগুলি ট্রাইব্যুনালকে বিতর্কিত বা ট্রাইব্যুনালকে নিয়ে একটা আলোচনার মধ্যে রাখার জন্য তারা হয়তো এরকম করছে। তো আমরা এগুলি খুব আমলে নিচ্ছি না, এগুলি নিয়ে আমরা খুব মোটেও কনসার্ন না। ট্রাইব্যুনাল তার স্বাভাবিক গতিতে কার্যক্রম অব্যাহত রাখবে। রাজধানীর গুলশানে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে 11 দলীয় জোটের বৈঠক চলছে। সহকর্মী ফয়সাল মাহমুদ এ বিষয়ে খোঁজখবর রাখছেন, অপেক্ষা করছেন আমাদের জন্য। ফয়সাল, এই 11 দলীয় জোটের যে বৈঠকটি চলছে, কারা কারা এতে যোগ দিয়েছেন, আলোচনার বিষয়ে কিছু জানতে পারলেন কিনা, একটু বিস্তারিত করে জানান।
বৃষ্টি, বিরোধী দলের পক্ষ থেকে যে সংবিধান সংস্কার সভার যে আহ্বান জানানো হয়েছে সংসদে, এটির বিষয়ে মূলত সেই ইস্যুকে কেন্দ্র করে বিরোধী দলের যে ঘোষণা দিয়েছিলেন, তারা যেহেতু সংসদে গণভোটের বিষয়ে কোনো পদক্ষেপ বা সরকার থেকে কোনো আগ্রহ না পাওয়ার কারণে মূলত বলেছিলেন যে তারা তাদের যে পরবর্তী কার্যক্রম সেটি হবে রাজপথ, এবং সেই রাজপথ যে কর্মসূচি, সেই কর্মসূচি নির্ধারণে মূলত 11 দলীয় তাদের যে জোট, বিরোধীদের যে জোট, সেই জোটের কর্মসূচি নির্ধারণে মূলত আজকে গুলশানে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বাসায় মূলত 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ তারা বসেছিলেন এবং কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে তারা কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি মিটিং শেষ করে তিনি বেরিয়ে গেছেন। হয়তো আনুষ্ঠানিকভাবে আর কিছুক্ষণ পরেই কি সিদ্ধান্ত হয়েছে, মিটিং এ কি আলোচনা হয়েছে, সেই সব বিষয়ে তারা আমাদেরকে ব্রিফ করবেন। আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি যে মিটিং এ এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ শীর্ষ নেতৃবৃন্দ, 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং তারা আনুষ্ঠানিকভাবে তারা কি পদক্ষেপ নিয়েছেন কিংবা তারা আগামীতে এই যে জুলাই সনদের যে বাস্তবায়নের জন্য তারা সরকারকে বাধ্য করার জন্য তারা কি ধরনের পদক্ষেপ নেবেন বা কি ধরনের কর্মসূচি সামনে পালন করবেন, রাজপথে নামবেন, সেই সব নিয়ে হয়তো তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন। আজকে সিদ্ধান্ত এসেছে সেসব। আর আরেকটি বিষয় যে তারা বলছেন যে আন্দোলন বা কর্মসূচি ঘোষণার জন্য হয়তো সামনে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী 4 তারিখ। সেখান থেকেও হয়তো চূড়ান্ত আন্দোলনের ডাক দিতে পারেন 11 দলীয় ঐক্যজোটের বিরোধী দলের পক্ষ থেকে। তবে যেহেতু আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা জানি না কি সিদ্ধান্ত হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেই বিষয়ে জানা যাবে। বৃষ্টি, তখন আবার আপনার মাধ্যমে জানাবো দর্শকদের। ধন্যবাদ। হবিগঞ্জের মনতলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেল ভর্তি ট্রেনের 5টি ওয়াগন এবং একটি গার্ড ব্রেক লাইনচ্যুতির ঘটনায় 15 ঘন্টা ধরে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। রাত থেকে উদ্ধার কার্যক্রম চলছে। আমরা উদ্ধারকারী যে রিলিফ ট্রেন সেটি ঘটনাস্থলে কাজ করছে বলেও জানতে পেরেছি। এ ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য সহকর্মী প্রদীপ দাস সাগর অপেক্ষা করছেন। হবিগঞ্জে আছেন তিনি। সাগর, রিলিফ ট্রেন তো আসলে যখন এই দুর্ঘটনা ঘটেছে তখনই উদ্ধার কাজে যোগ দিয়েছে, তারপরও বেশ লম্বা সময় লেগে যাচ্ছে। কখন নাগাদ চালু হতে পারে ট্রেন চলাচল, কিছু জানা গেল কিনা একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। আসলে এখন পর্যন্ত কাজের যে অগ্রগতি সেই অগ্রগতি অনুযায়ী রেল কর্তৃপক্ষ যারা এখানে রয়েছেন তারা যে বসে করছেন যে ঘন্টা দেড়েকের মধ্যে উপযোগী করতে পারবেন, তারপর তারা একটি ট্রায়াল চলাচল করবেন, তারপর আসলে তারা এটি রেল চলাচলের জন্য স্বাভাবিক অবস্থা হিসেবে উন্মুক্ত করে দিবেন। রেলের লাইনের উপরে যে 5টি ওয়াগান, তেল ভর্তি ওয়াগান যেটি লাইনের উপর লাইনচ্যুত হয়েছিল, তার 4টি আসলে লাইনের উপর ছিল, একটি পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়েছিল। খাদে যেটি রয়েছে সেটি সেখানেই রয়েছে। তারা যেটি বলছেন যে সেটি তারা পরবর্তীতে কোনো এক ফাঁকে সেটি উদ্ধার করবেন। কিন্তু রেল লাইনের উপরে যে 4টি ওয়াগান ছিল তার মধ্যে 3টি ওয়াগান এর মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং সবশেষ যে ওয়াগান যেটি রয়েছে সেটি এই মুহূর্তে সরানোর কাজ চলছে। আপনি নিশ্চয়ই জানেন যে প্রতিটি ওয়াগানে প্রায় 40,000 লিটার করে ডিজেল ছিল। 5টি ওয়াগানে 2 লাখ লিটার ডিজেল ছিল, যেগুলো চট্টগ্রাম থেকে সিলেট নেওয়া হচ্ছিল। গতকাল রাতে আসলে দুর্ঘটনায় 5টি ওয়াগান লাইনচ্যুত হয়। বাকি যে ওয়াগানগুলো ছিল ওই ট্রেনে সেগুলো নিরাপদেই সিলেট পৌঁছেছে। আর এরই মধ্যে সিলেটে এই জায়গাটিতে লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকা এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যে ট্রেনগুলো আছে সেগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত, ব্রাহ্মণবাড়িয়া, আজমনগরে আটকা পড়ে আছে। সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে আটকা পড়ে আছে। এই ধরনের পার্শ্ববর্তী যে স্টেশনগুলো রয়েছে সেখানে রয়েছে। আর এখানে উৎসুক জনতার একটি ভিড় আমরা দেখতে পাচ্ছি। সেটি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সদস্যরা তারা আসলে গতকাল রাত থেকেই অক্লান্ত পরিশ্রম করছেন। এবং আপনি জানেন গতকাল রাতে যখন
কন্টেনারগুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন আসলে তেল নিয়ে যাওয়ারও এক ধরনের প্রতিযোগিতা আসলে আমাদের চোখে পড়েছিল। স্থানীয় লোকজন যারা ছিলেন তারা আসলে তেল সংগ্রহ করছিল, সেটিও নিয়ন্ত্রণে আনতে হয়েছে। শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ সাগর। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বরিশালের বাবুগঞ্জে 9 বছরের এক শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। সন্তান হত্যার বিচার চাইতে গিয়ে এখন নিরাপত্তাহীনতায় গোটা পরিবার। অভিযোগ আছে পুলিশের ভূমিকা নিয়েও, যদিও পুলিশের দাবি এজহার নামীয় 2 আসামি গ্রেফতার হয়েছে। মামলার তদন্ত চলমান। এ ঘটনা এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মৃত্যু পথযাত্রী রায়শামণি নিজেই দিয়ে গেছে তার সাথে ঘটে যাওয়া নিষ্ঠুরতার বিবরণ। গেল 15 মার্চ দুপুরে রায়শার চিৎকারে এগিয়ে আসে প্রতিবেশীরা। ততক্ষণে আগুনে পুড়ে যায় তার শরীরের 80%। গুরুতর অবস্থায় ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সে বসে রায়শা জানায় স্থানীয় বখাটে কিশোর সিফাতের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার শরীরে আগুন দেয়া হয়। ওই দিন রাতেই ঢাকা মেডিকেলে মৃত্যু হয় রায়শার। দরজাটা একটু খোলা, হালকা একটু খোলার পর আমি আবার দিয়ে দেখি শরীরে আগুন জ্বলতে সারা কইছে কাকা আমার বাঁচাও। গাড়ি বাই করে নিয়ে উজিরপুর যাওয়া হয়েছি, তখন আমাদের জালাল চাচা আছে, তো ওনার দিকে বলছে যে আমার সিফাত মারছে। রায়শার বয়স যখন 2 বছর তখন তার মা তাকে ফেলে যায়। এরপর দিনমজুর পিতার আদরেই রায়শার বেড়ে ওঠা। রায়শাকে হারিয়ে পাগল প্রায় নজরুল ইসলাম। ও মনে করেন আর মা যখন চলে যায় তখন মনে করেন আমি ওরে নিয়ে বুকে মানে কোলে সবসময় যথাই গেছি, কাজে গেছি, যেখানে গেছি, এই মনে করেন জমিতে ভৈরোপণ করছে আষাঢ় মাসে, তখন ওরে মনে করেন ওই কচুরির উপরে রাখিয়া গামছা দিয়ে রাখিয়া বসাই রাখতাম। রায়শার মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ করেছে এলাকাবাসী। এরপর থেকেই নিহত রায়শার পরিবারের উপর আসছে নানা হুমকি। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পরিবারের। হুমকি দিছে ওরা বাড়ি আহুক, আমরা সারা পাই, তারপর দেখে নি মনে হবো, এরকম আর কি ধমকি দিছে। দুর্ঘটনা যে ঘটাইছে আমি সঠিক বিচার চাই। এরই মধ্যে অভিযুক্ত কিশোর সিফাত ও তার পিতা জালাল শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। কথা হয় সিফাতের চাচা সালাম শিকদারের সাথে। তার দাবি ভাতিজা নির্দোষ। ওর থেকে এক হাত হইলে দূরে হইলো যে অরিটা দরজাটা, তো ও দরজাটা মানুষ বাঁচার জন্য অনেক কিছু করে। ও যদি নিজে যদি আত্মহত্যা না করতো তাহলে ওই দরজা খুললেও বাইরেই তো। এইটা আমার মাথা কোনো কিছু ধরে না। আমার মনে হয় যেটা ও জিদের কারণে ও নিজেই দিয়েছে। অবহেলার অভিযোগ অস্বীকার করে বাবুগঞ্জ থানার ওসির দাবি মামলার তদন্ত চলছে। আসামি 2 জন ছিল, 2 জনের অ্যারেস্ট আছে। এসে ঘটনা এটা তো গতানুগতিক কথা, পুলিশের বিরুদ্ধে কথা বলতে তো কারো মুখে ঠোঁটে লাগে না, ঠিক না? নিজ বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত ছোট্ট রায়শামণি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। কোনো শিশু বিশেষ চাহিদা সম্পন্ন হলে সর্বপ্রথম মাকে তীর্যকভাবে দোষারোপ করা হয়। কুসংস্কার, ঝাড়ফুঁক, আত্মীয় স্বজনের কটু বাক্যের মতো নানা চ্যালেঞ্জের মধ্যেই সন্তানকে বড় করেন তিনি। তবে এসব শিশুর সবচেয়ে বড় মেরুদণ্ড পরিবারের সাপোর্ট। বিশ্লেষকদের মত, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের আন্তরিকতা ও পৃষ্ঠপোষকতাও দরকার। সহকর্মী আহমেদ রেজা বিস্তারিত জানাচ্ছেন। নিজেকে তো বটেই, বিশ্বজয়ের প্রবল ইচ্ছা আর আগ্রহ ওদের। সুর তাল লয়ে সেই ইচ্ছারই বহিঃপ্রকাশ ঘটছে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের। আরমান, মারজুক কিংবা ইয়াফি বন্ধুত্বের বিশ্বাসেই নির্ভর হয়ে গাইছে গান, কিন্তু তাদের প্রতি পরিবার ও আশপাশের মানুষের আচরণে প্রকট হয় এই নির্ভর অবস্থান। বাড়তি যত্ন পেলে বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের দলই যে সৃজনশীল কিছু করতে পারে তারই উদাহরণ রাইদ, মুনিমদের দল। ইয়াফি তৈরি করছে কেক, তারই বন্ধু রাইদ আর আরমান করছে বুটিকের কাজ। ছবি আঁকা, গল্প বলা, কবিতা আবৃত্তিও আছে তাদের প্রতিভায়। কম্পিউটারতে যমুনা টেলিভিশনের লোগো দিয়েছি। ব্লগ করতে পছন্দ করি, তারপর কেক বানাতে পছন্দ করি, আর পড়াশোনা করে পছন্দ করি। গান গাইতে পছন্দ করি,
ছবি আঁকতে পছন্দ করি, নাচ করতে পছন্দ করি, গান করতে পারি, ছবি আঁকতে পারি। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, তারাও না একবার ভাই ওই ফুল ফুটে বনে, যাই মধু আহ রঙে তারাবার সময় তো নাই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মস্তিষ্কের বিকাশজনিত একটি স্নায়বিক অবস্থাই হল অটিজম। এখনও সমাজ ও পরিবারে আছে কুসংস্কার ও বাঁকা চোখে দেখার প্রবণতা, যাতে বড় ধরনের মানসিক ও আর্থিক চ্যালেঞ্জে পড়েন অভিভাবকরা, বিশেষ করে মা। অনেক আত্মীয় স্বজন, অনেক ফ্রেন্ড, অনেক জায়গায় অনেক দোকানদার, আশেপাশে মানুষ, প্রতিবেশীর মানুষের অনেক তীর্যক গঞ্জনা আমি সহ্য করেছি, কিন্তু আমি সেগুলোকে পাত্তা দেইনি। আমি ওইটা প্রতিদিনই শুনি, আমার পারিপার্শ্বিকতা, সমাজ, সব দিক থেকেই। অ্যাকসেপ্ট করার যে ব্যাপারটা, যে আমার বাচ্চাটা স্পেশাল চাইল্ড বা আমার নাতি বা আমার ছেলে মেয়ে, এমনকি বাবারা, অনেক ফ্যামিলির বাবারাও মেনে নিতে চায় না। তবে বিশ্লেষকদের মত অবহেলা নয়, সঠিক পরিচর্যাই পারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনকে কিছুটা হলেও স্বাভাবিক রাখতে। সম্পূর্ণ একটা ভ্রান্ত কুসংস্কার এখনো বিদ্যমান। অটিজম কেন হয়, কি কারণ হয়, সম্পূর্ণ অজানা। রাষ্ট্রীয় পর্যায়ে বা সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনোভাবেই তাদেরকে পুনর্বাসনের জন্য এখনো উল্লেখযোগ্য কোনো কর্মসূচি, পদক্ষেপ আমাদের দেশে গ্রহণ করা হয় নাই। ডিসেবল পিপলের জন্য যে অ্যাক্ট করা হয়েছে 2013 সালে, জাস্ট ওইটা যদি মানে ওয়ার্ড টু ওয়ার্ড আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু অনেকাংশে কিন্তু আমাদের এই বোঝাটা কমে যাবে, যেটাকে আমরা বোঝা বলছি আসলে। বাংলাদেশে কমপক্ষে 43 লাখ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তি রয়েছে। অটিজম এবং মানবতা, প্রতিটি জীবনেরই মূল্য আছে। এই প্রতিপাদ্যে পালিত হবে এবছরের অটিজম সচেতনতা দিবস। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও রাস্তায় থাকা অবৈধ দোকানপাট স্থাপনা উচ্ছেদে আজও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর, গুলশান সহ রাজধানীর বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে ফুলবাড়িয়া পর্যন্ত এলাকায় অভিযান চালানো হয়। উচ্ছেদ করা হয় ফুটপাত, রাস্তা দখল করে থাকা ছোট ছোট দোকান, জব্দ করা হয় মালামাল। ভ্রাম্যমাণ আদালত জরিমানাও করে বেশ কয়েকটি খাবারের দোকানকে। অন্যদিকে অভিযান শুরুর আগেই ফুটপাতের অধিকাংশ দোকানপাট সরিয়ে নেয়ার সুযোগ দেওয়া হয়, তবে অধিকাংশ দোকানি অভিযানের খবরে আগেই দোকানপাট সরিয়ে নেন। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশের ঊর্ধ্বতনরা জানান, হকাররা যেন আবারও ফুটপাত দখল করতে না পারে সেজন্য মনিটরিং অব্যাহত থাকবে। ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময় রাত 9টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী 2-3 সপ্তাহ ইরানের উপর জোরদার হামলা চালাবে যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারি দেন, চুক্তি না করলে গুড়িয়ে দেওয়া হবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনা। ট্রাম্পের দাবি, ইরান যুদ্ধে কৌশলগত মূল লক্ষ্যগুলো প্রায় সম্পন্ন, আর তাই শিগগিরই এই যুদ্ধ শেষ হবে। জাতির উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্টের 19 মিনিটের ভাষণের প্রায় পুরোটা জুড়েই ছিল ইরান যুদ্ধ। ভাষণে যুদ্ধ নিয়ে বড় ঘোষণা আসবে জানিয়েছিল হোয়াইট হাউস, তবে বাস্তবে তেমন কিছুই বলেননি ট্রাম্প। এতদিন ধরে যেসব দাবি করে এসেছেন সেগুলোই পুনরাবৃত্তি করেছেন। ট্রাম্পের দাবি, যুদ্ধে মূল কৌশলগত লক্ষ্যমাত্রাগুলো অর্জনের দ্বারপ্রান্তে ওয়াশিংটন। ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংসের পাশাপাশি ক্ষেপণাস্ত্র কার্যক্রম ও বিমান বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমানোর দাবিও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের নৌবাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তাদের বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে এমন মাত্রায় ক্ষতিগ্রস্ত করা হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। আজ রাতে আমি আনন্দের সাথে বলতে পারছি, আমাদের মূল কৌশলগত লক্ষ্যমাত্রাগুলো সম্পন্ন হওয়ার পথে। চুক্তি না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও তেল স্থাপনা নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। যদি কোনো চুক্তি না হয়, আমরা তাদের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কঠোরভাবে আঘাত হানব। আমরা তাদের তেলের উপর আঘাত হানিনি, যদিও সেটাই সবচেয়ে সহজ লক্ষ্য। সেখানে আঘাত হানলে তা নিশ্চিহ্ন হয়ে যাবে। ভাষণে আগামী 2-3 সপ্তাহ ইরানের ওপর অত্যন্ত জোরালো হামলার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার হুমকি, দেশটিকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। তেহরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার কোনো পরিকল্পনা ছিল না বলেও দাবি তার।
to hit them extremely hard over the next 2 to 3 weeks. আমরা আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তাদের উপর কঠোরভাবে আঘাত হানতে যাচ্ছি। আমরা তাদের সেই প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব যেখানে তাদের থাকা উচিত। শাসন ব্যবস্থা পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল না, কিন্তু তাদের প্রধান নেতাদের মৃত্যু হওয়ায় শাসন ব্যবস্থায় পরিবর্তন ঘটে গেছে। আবারও দ্রুত যুদ্ধ শেষ করার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সহায়তা করায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য মিত্রদের প্রতি কৃতজ্ঞতা জানান। আমরা এই কাজটি শেষ করব এবং খুব দ্রুতই। ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনকে ধন্যবাদ জানাতে চাই। তারা অসাধারণ সহযোগিতা করেছে, কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেব না। যুদ্ধ শেষ হলে স্বয়ংক্রিয়ভাবেই হরমুজ প্রণালী খুলে যাবে বলে দাবি ট্রাম্পের। তার মত, তেল বিক্রি ছাড়া পুনর্গঠনের আর কোনো পথ নেই ইরানের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইতিহাস গড়ে অর্ধ শতাব্দী পর আবারও চন্দ্রাভিযানে মানুষ। সফলভাবে শুরু হলো নাসার বহুল প্রতীক্ষিত মিশন আর্টেমিস 2। 4 নভোচারী সহ উৎক্ষেপণ করা হয়েছে নাসার সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম SLS। বর্তমানে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করছে মহাকাশযান ওরিয়ন। 10 দিনের যাত্রা এই ক্যাপসুলে করে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করবেন নভোচারীরা, যাবেন সবচেয়ে দূরবর্তী স্থানে। 4, 3, 2, 1. Booster ignition. বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6:35। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে আবারও ইতিহাস গড়ল মানব সভ্যতা। দীর্ঘ 54 বছর পর চাঁদের পথে মানুষ। প্রায় 8.8 মিলিয়ন পাউন্ডের থ্রাস্ট উৎপন্ন করে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী রকেট SLS। সঙ্গে ছিল 3 মার্কিনী ও 1 কানাডীয় নভোচারী আর তাদের স্পেসক্রাফট অরিয়ন। নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। অর্ধ শতাব্দীরও বেশি সময় পর এই পরিবেশে এটাই প্রথম মানববাহী অভিযান। এমন একটি রকেটে করে পাঠানো হচ্ছে যেটি আগে কখনো মহাকাশযানের সাথে মানুষ বহন করেনি। পরবর্তী অভিযানগুলোকে সঠিক পথে চালিত করার জন্য এখান থেকে প্রচুর জ্ঞান অর্জন করব আমরা। উৎক্ষেপণের 51 মিনিটের মাথায় সামান্য ত্রুটি ধরা পড়ে মহাকাশযানটিতে। স্যাটেলাইটের মাঝে হ্যান্ডওভার চলাকালে কিছুক্ষণের জন্য মিশন কন্ট্রোলের সাথে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে স্পেসক্রাফটটি। পরে অবশ্য পুনঃস্থাপন করা হয়। ক্যাপসুলের কমিউনিকেশন থেকে ক্রুদের কাছে পাঠানো আপলিংকটি তারা শুনতে পাচ্ছিলেন, কিন্তু আমরা অল্প সময়ের জন্য তাদের উত্তর শুনতে পাচ্ছিলাম না। যানটির নিজের কোনো সমস্যা ছিল না, ক্রুদের সাথে যোগাযোগ পুনরুদ্ধার করা হয়েছে। পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করতে করতে গতি বৃদ্ধি করে চাঁদের পথে রওনা দিবে মহাকাশযানটি। 10 দিনের এই যাত্রায় ওরিয়ন ক্যাপসুলে করে পৃথিবীর একমাত্র উপগ্রহটির কক্ষপথ প্রদক্ষিণ করবেন নভোচারীরা। আগের সব রেকর্ড ভেঙে পাড়ি দিবেন সবচেয়ে দূরবর্তী স্থানে। সর্বশেষ 1972 সালে অ্যাপোলো 17 মিশনে চাঁদে গিয়েছিল মানুষ। এবারের অভিযানের মূল লক্ষ্য চাঁদে নিয়মিত যাতায়াত। 2028 সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে নভোচারী অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে নাসা। অনিক রহমান, যমুনা নিউজ। আর এই ছিল আমার কাছে প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজনে ফিরবেন সহকর্মী মাসুম রাব্বি। দেখার আমন্ত্রণ রইল।